পড়ছিলাম অন্তদহন। কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা ৮। সন্ধ্যাকে চুপ দেখে আকাশ বিরক্তি কণ্ঠে বলে, বাংলা বোঝো না? হাসতে বলেছি হাসো। সন্ধ্যা শক্তি খাটিয়ে সোফা থেকে দাঁড়াতে যায়, কিন্তু তার ডান পা আকাশের বাঁ পায়ের উপর পড়ে। আকাশ ভুরু কুঁচকে মাথা নিচু করে সন্ধ্যার পায়ের দিকে তাকায়, এরপর সন্ধ্যার দিকে। সন্ধ্যার ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত আকাশের পায়ের উপর থেকে তার পা সরিয়ে নেয়। বেচারি মুখ কাদো কাদো হয়ে গিয়েছে। আকাশ আবার মাথাটা একটু ঝুঁকিয়ে সন্ধ্যার পায়ের দিকে তাকায়। মেয়েটির পরনে জামা আর প্লাজো। পায়ের গিরা থেকে প্লাজো উপরের দিকে উঠে যাওয়া আকাশের নজরে পড়ে সন্ধ্যার পায়ের নূপুর। সন্ধ্যার দিকে চেয়ে প্রশ্ন করে, এই নূপুর কোথায় পেয়েছো? আকাশের হাত এখনো সন্ধ্যার গালে। সন্ধ্যা বোকা চোখে আকাশের দিকে চেয়ে থাকে। আকাশ সন্ধ্যার গাল ছেড়ে মৃদু স্বরে জিজ্ঞেস করে, মা দিয়েছে? সন্ধ্যা দুদিকে মাথা নাড়িয়ে বোঝায়, না। আকাশ ভ্রু কুঁচকে বলে, তাহলে কে দিয়েছে? তোমার পরিচিত কেউ? সন্ধ্যা এবার চোখের ইশারায় হ্যাঁ বোঝায়। আকাশ সাথে সাথে প্রশ্ন করে, ছেলে নাকি মেয়ে? সন্ধ্যা হাতের এক আঙুল দিয়ে প্রথমটা বোঝায়। আকাশ বুঝতে পারে ছেলে। সাথে সাথে রেগে বলে, বেয়াদব মেয়ে, পরপুরুষের জিনিস পায়ে পড়ে থাকতে তোমার লজ্জা করে না? সন্ধ্যা হতভম্ব হয়ে যায়। আকাশ নিচু হয়ে সন্ধ্যার ডান পায়ের নুপুর ধরে জোরে টান দিলে ছিঁড়ে যায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। আকাশের নজর সন্ধ্যার আরেক পায়ে। আকাশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ানোর আগে সন্ধ্যা এগিয়ে এসে আকাশের হাত থেকে খণ্ডিত নূপুর নিতে চায়। সামান্য ঝুঁকে দু হাতে আকাশের হাতের মুষ্টি খুলতে চায়। আকাশ শক্ত করে হাতের মুঠোর সন্ধ্যার খণ্ডিত পায়েল ধরে রাখলো। সন্ধ্যা দু হাতে আকাশের হাতের মুঠো খুলতে চায়, কতগুলো খামচিও দিয়েছে। আকাশ শক্ত চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা ব্যর্থ হয়ে আকাশের দিকে ভেজা চোখে তাকায়। সন্ধ্যার ভেজা চোখে চোখ পড়লে আকাশের দৃষ্টি শিথিল হয়। সন্ধ্যা দু হাত জামা করে রিকোয়েস্ট করে তার নূপুর দিয়ে দেওয়ার জন্য। আকাশ তার মুঠো করা হাত শিথিল করে। সন্ধ্যা আকাশের হাত থেকে তার দ্বিখণ্ডিত নূপুর এক প্রকার ছিনিয়ে নেয়। এরপর উল্টো করে যেতে নিলে আকাশ দাঁড়িয়ে সন্ধ্যার হাত টেনে ধরে। রাগান্বিত স্বরে বলে, কার জন্য কাঁদছো তুমি? সন্ধ্যা হাত মুচড়ায়। আকাশ বিরক্ত কণ্ঠে বলে, কে দিয়েছে এটা? সন্ধ্যা অসহায় চোখে তাকালে আকাশ সন্ধ্যার হাত ছেড়ে দেয়। সন্ধ্যা সোফার উপর আকাশের ফোন দেখতে পেয়ে এগিয়ে গিয়ে ফোনটি হাতে নেয়। এরপর ফোনটি আকাশের দিকে এগিয়ে গিয়ে বোঝায় লক খুলে দিতে। আকাশ বুঝতে পেরে তার ফোনের লক খুলে দিল। সন্ধ্যা আকাশের ফোনে কিছু টাইপ করতে শুরু করে। প্রায় মিনিট তিনেক সময় নেয় সন্ধ্যা। এরপর ফোনটি আকাশের সামনে ধরলে আকাশ পড়তে শুরু করে। আমার ভাইয়া আমাকে রূপোর পায়েল বানিয়ে দিয়েছিল, বুঝেছেন? আপনার প্রবলেম কি? হ্যাঁ, আমার ভাইয়ের জিনিস ছিঁড়ে ফেললেন কেন? আপনার জিনিস তো আমি নিইনি। ভাইয়া কত ভালোবেসে বানিয়ে দিয়েছে জানেন? জানবেন কি করে? পারেন তো শুধু কারণ ছাড়া মানুষকে লোভী বলতে। যারা যেমন তারা অন্যকে তেমনই বলে। নিজে লোভী বলেই আমাকে লোভী বলেছিলেন। আপনি হলেন মেয়ে লোভী। মেয়ে দেখলেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন। লোভী কোথাকার! লেখাগুলো পড়ে আকাশ বিস্ময় চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ঢোক গিলে আকাশের ফোন সোফার উপর ছুঁড়ে ফেলে দৌড় দিতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কি বললেন? সন্ধ্যা ডান হাত মুখে দিয়ে ইশারায় বোঝায়, আপনি বাংলা পড়তে পারেন না? মুখ্য নাকি? আকাশ চোখ বড় বড় করে তাকায়। কি পরিমাণ বেয়াদব মেয়ে ভাবা যায়! এতদিন সে একে কত অবলা মেয়ে ভাবত। সন্ধ্যার হাত আরো শক্ত করে ধরে দাঁত কিরমির করে বলে, ইডিয়েট, আমি কোন মেয়ের দিক তাকাই না, বুঝতে পেরেছ? সন্ধ্যা বিরক্ত হলো। তাকে দেখলেই তাকিয়ে থাকে, আবার বলে কারো দিকে তাকায় না। আকাশের হাত শিথিল হলে সন্ধ্যা তার ঘরের দিকে দ্রুত পায়ে চলে যায়। আকাশ বিরক্ত চোখে চেয়ে দেখলো সোফার উপর তার ফোন নিয়ে কাউকে কল করে। রিসিভ হওয়ার সাথে সাথে চিৎকার করে বলে, আমার ডিভোর্স পেপার আসে না কেন? এদিকে এই বেয়াদব মেয়ে আমার পাশে ঘুরঘুর করছে। একে নেওয়া যাচ্ছে না। কোনো মাসটাস অপেক্ষা করতে পারবো না। এক সপ্তাহের মধ্যে যদি আমার বাড়ি ডিভোর্স পেপার না আসে, তাহলে তোকে পিস পিস করে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো, বলে রাখলাম। ওপাশ থেকে অরুণ ভুরুকুচকে বলে, আমাকে তোর কোন দিক থেকে উকিল মনে হচ্ছে? আমি হলাম কি সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে। আকাশ বিরক্ত হয়ে বলে, তুই কোথা থেকে এলি? অরুণ হতাশ কণ্ঠে বলে, মাটির তল থেকে। সমস্যা কি তোর? বউটাকে মানছিস না কেন? কারণ ও বেয়াদব। অরুণ চোখ ছোট ছোট করে বলে, আদবওয়ালি হলে মানতি। আকাশ বিরক্ত হয়। সামনে তাকালে দেখলো সন্ধ্যা তার দিকে চেয়ে আছে। চোখ দুটো ভেজা মনে হলো। আকাশ পাত্তা দিল না। এরকম বেয়াদব মেয়েকে তার সহ্য হয় না। তার পিছে কত মেয়ে ঘুরঘুর করতো, সে অ্যাভয়েড করতো। আর এই মেয়ে সরাসরি তাকে মেয়ে লোভী বানিয়ে দিল। সন্ধ্যার দিকে তাকিয়ে অরুণ উদ্দেশ্যে রেগে বলে, ডিভোর্স পেপার ছাড়া আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে আমি তোর ডিভোর্স পেপার কই পাবো? আকাশ শক্ত কণ্ঠে বলে, সেটা তুই জানিস। বলেই খট করে কল কেটে দেয় আকাশ। এরপর বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশের চিৎকারে আসমানি নওয়ানের ঘর থেকে সবাই বেরিয়ে আসে।
আকাশের বলা কথাগুলো শুনেছে। আসমানি নয়ন চুপচাপ দেখলো আকাশকে। শিমুর মা এগিয়ে এসে বলে, আকাশ, তুমি সন্ধ্যাকে ডিভোর্স দিতে পারবে না। আকাশ পিছু ফিরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে বলে, কেন? আকাশের খালা রেগে বলে, আমি বলেছি তাই। আকাশ গম্ভীর গলায় বলে, তুমি বলতে থাকো, আমি সময় মতো ডিভোর্স দিয়ে দেব। কথাটা বলে উপরে উঠতে থাকে। দু বোন হতাশার চোখে আকাশকে দেখলো। শিমু মাথা চুলকায়। আকাশ ভাইয়া সন্ধ্যা ভাবিকে ডিভোর্স দেবে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। সে এসব কিছু জানতো না। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের ভেতর দিকে দরজা ভিড়িয়ে দেয়। ডান হাতে দ্বিখণ্ডিত নূপুর দু হাতের মাঝে মেলে ধরে। আকাশের কথাগুলো মনে পড়লে সন্ধ্যা নিজের উপর বিদ্রুপ হাসে। চোখ জোড়া ভিজে ওঠে। ডিভোর্স তার ভাগ্যে লেখা আছে, এটা তো বিয়ের দিন রাতেই বুঝেছিল। তবে কেন যেন খারাপ লাগে একজনের সাথে বেঁধে গিয়েও আবার আলাদা হয়ে যাওয়া। সন্ধ্যার বুক ভার হয়। সৌম্যর আদর মাখা ডান কানে বাজে, বনু, এই যে নূপুরটি সৌম্য তাকে এনে দিয়েছিল। সন্ধ্যা তখন ক্লাস 8-এ পড়তো। গ্রামে তার এক বান্ধবী ছিল, পায়ে নূপুর ছিল 2টি। সন্ধ্যার ভীষণ ভালো লাগে নূপুর। সে তার বান্ধবীর কাছে নূপুর জোড়া চাইলে সে সন্ধ্যাকে পড়তে দিয়েছিল। সন্ধ্যা পায়ে নূপুর পরে সে কি উচ্ছ্বাস, বেশ অনেকক্ষণ দৌড়ায়। এরপর তার বান্ধবীকে নূপুর জোড়া ফেরত দিতে আসলে দেখে একটি পায়ে নূপুর নেই। সন্ধ্যা ঢোক গিলে। তার বান্ধবী ব্যাপারটি বুঝতে পেরে সন্ধ্যাকে যা নয় তাই বলেছিল। তার মা নেই, বাবা থেকেও নেই, বাবা কেন তাকে দেখতে পারে না, আরো কত কথা। সন্ধ্যা অবাক হয়ে শুধু তাকিয়েছিল। তখনই সেখানে তার ভাই সৌম্য এসে যখন কাহিনী জানলো, তখন সৌম্য অনেকটা সময় নিয়ে খুঁজে খুঁজে সেই মেয়ের নূপুর এনে ফিরিয়ে দিয়েছিল। এরপর সন্ধ্যার চোখে পানি মুছে দিয়ে জড়িয়ে নিয়েছিল বউকে। বনু, একদিন তোকেও ওর চেয়ে অনেক দামি নূপুর এনে দেবো, দেখিস। সৌম্য সত্যি 1 বছরের মাথায় তার জন্য রূপোর নূপুর এনেছিল। তার পায়ে নিজ হাতে পরিয়ে দিয়েছিল। সন্ধ্যা গল্প শুনেছে প্রেমিকেরা প্রেমিকার পায়ে নূপুর পরিয়ে দেয়, কিন্তু তার ভাই বাইরে গিয়ে ক্লান্ত পরিশ্রম করে তার জন্য যত্ন করে ভালোবেসে এই নূপুর বানিয়ে এনেছিল। সন্ধ্যাকে ডেকে বলেছিল, বনু, তোর খুব পছন্দের একটি জিনিস এনেছি আজ। সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকিয়েছিল। সৌম্য ঘেমে নিয়ে একাকার হয়েছিল। সন্ধ্যা সৌম্যকে ঠেলছিল ফ্রেশ হওয়ার জন্য। তারপর সব নিবে। সৌম্য শোনেনি। সে শার্টের হাতা দিয়ে কপালের ঘাম মুছে হাঁটু মুড়ে বসে সন্ধ্যার 2 পায়ে নূপুর পরিয়ে দিয়ে মাথা উঁচু করে বলেছিল, এবার হেঁটে দেখাতো বনু। সন্ধ্যা পায়জামা উঁচু করে নূপুর দুটো দেখে বিস্ময় চোখে তাকিয়েছিল সৌম্যর দিকে। হাঁটু মুড়ে বসে মাথা নিচু করে ফুপিয়ে উঠছিল। সৌম্য ব্যথিত স্বরে বলেছিল, কাঁদছিস কেন বনু? সন্ধ্যা চোখ মুখে ইশারায় বুঝিয়েছিল, কারণ তুমি বেস্ট ভাইয়া। কথাগুলো ভাবতে ভাবতেই সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। 2 হাতের মুঠোয় থাকা পায়েল ভিজে একাকার হয়। খুব মনে পড়ছে সৌম্য ভাইয়াকে। এই তো তার ভাইয়ের একটুখানি স্মৃতি। লোকটা কিভাবে ছিঁড়ে ফেললো, পা ছিলে গিয়েছে। সন্দেহ সব গায়ে মাখলো না। তার তো এই নূপুরটার জন্য দম আটকে কান্না আসছে। লোকটি তার ভাইয়ের জিনিস ছিঁড়ে ফেললো, অথচ একটু অনুতাপ নেই। উল্টো তাকে ডিভোর্স দিতে পারছে না বলে কত রাগ। ডিভোর্সের কথা ভেবে সন্ধ্যা নিঃশ্বাস ভারী হলো। সৌম্য রাস্তার ধার দিয়ে হাঁটছিল, মুখে মলিনতার ছোঁয়া। ইরার নীরবতা সৌম্যর বুকে ছুরির ন্যায় আঘাত করছে। তার ইরবতী অন্য কারো। কি করে মানবে সৌম্য? হঠাৎই তার সামনে কারো স্থির 2টো পা দেখে সৌম্য দাঁড়িয়ে যায়। মাথা উঁচু করলে ইরার বাবাকে দেখে ভ্রু কুঁচকে যায় তার। লোকটি সৌম্যর কাঁধে হাত দিয়ে বলে, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, 5 মিনিট সময় দাও। সৌম্য কি বলবে বুঝলো না। সম্মতি না দিলেও না করতে পারলো না। ইশতিয়াক আহমেদ সৌম্যকে নিয়ে একটি ক্যাফেতে বসে। হালকা কিছু অর্ডার করে ভদ্রলোক। সৌম্যর বদনে চিন্তার ভিড়। ইশতিয়াক আহমেদ সৌম্যের দিকে চেয়ে ভাবনায় ব্যস্ত। কয়েকদিন আগে সৌম্যর ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে সন্ধ্যার কথা। প্রথমে আকাশ ইরাকে বিয়ে করতে রাজি ছিল, এরপর রাজি নয়। কারণ হিসেবে বুঝলো সৌম্যর বোন সন্ধ্যা। তখন থেকে তার মেজাজ পুরো বিগড়ে আছে। এক ভাই তার মেয়েকে দখল করে বসে আছে, আরেক বোন আকাশের জীবনে চলে এসেছে। 2 ভাই বোন তার প্ল্যান পুরো মাটি করে দিয়েছে। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছে আকাশ তার ডিভোর্স সব ব্যবস্থা করেছে। সময় লাগছে একটু, এজন্য কিছুটা শান্ত আছে সে। ভাবনা রেখে মৃদু হেসে বলে, তো কেমন আছো? সৌম্য মৃদু সরে জানায়, ভালো। ইরার বাবাকে পাল্টা জিজ্ঞেস করলে ভদ্রলোক শব্দ করে হেসে ফেলে। সৌম্য ভোরু কুচকে তাকায়। সে হাসির কিছু বলেছে বলে তো মনে হয় না। ইরার বাবা হাসি থামিয়ে বলে, একটু বেশি ভালো আছি, তাই হাসি থামছে না, বুঝলে? সৌম্য বিরক্ত হলো, তবে কিছু বলল না। ইরার বাবা পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে সৌম্যর দিকে তাক করলে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। স্ক্রিনে সন্ধ্যা সেসব পিক যেসব তাকে প্রতিদিন নিয়ম করে পাঠানো হতো। সৌম্যর গলা শুকিয়ে আসে। কাপা কণ্ঠে বলে, আমার বোনও কোথায়? ইশতিয়াক আহমেদ টেবিলের উপর ফোন রেখে হাসে। সৌম্য হঠাৎই রেগে বলে, আপনি আমার বোনকে কোথায় রেখেছেন বলুন?
ভদ্রলোক ভ্রুকুচকে বলে, আমি তোমার বোনকে বিয়ে দিয়েছি নাকি? তোমার পরিবার বিয়ে দিয়েছে, আমার চেয়ে তাদের ভালো জানার কথা। সৌম্য শান্ত হলো। ইরার বাবা ভুল কিছু তো বলেনি। অতঃপর বলে, আপনি আমাকে আমার বোনের পিক ভিডিও পাঠাতেন তাই না? ইশতিয়াক আহমেদ হেসে বলে, বুদ্ধিমান ছেলে। সৌম্য বিচলিত কণ্ঠে বলে, আমার বোনও কোথায় আঙ্কেল? প্লিজ বলুন। ইশতিয়াক আহমেদ হঠাৎই মুখ গম্ভীর করে ফেলে। শক্ত গলায় বলে, আমার মেয়ের থেকে দূরে থাকবে। সৌম্য কি বলবে বুঝলো না। সে একটু আগেই ইরার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু ইরার তো বিয়ে হয়ে গিয়েছে। সে ঢোক গিলে বলে, আমি বিবাহিত মেয়েদের পিছু নিই না আঙ্কেল। ইশতিয়াক আহমেদের কপালে ভাঁজ পড়ে। সৌম্য আবারও অনুরোধের সুরে বলে, আঙ্কেল প্লিজ বলুন আমার বোনটা কোথায়? ভদ্রলোক হেসে বলে, বলবো বলবো, তার আগে আমার মেয়ের থেকে দূরে থেকে প্রুফ দাও। নিজে থেকে অ্যাভয়েড করে প্রুফ দাও। এর বিপরীতটা করলে তোমার বোনের খোঁজ পাওয়া তো দূর, সে এই দুনিয়ায় আর বেঁচে থাকবে না, বুঝলে? সৌম্য চোখ মুখে ভীতি। সে ইরার বাবাকে কয়েকবার দেখেছিল। উপর থেকে ভদ্রলোক দেখে ভীষণ সাদাসিধে লাগে, অথচ ভেতরটা কত নোংরা হলে এই কথা বলতে পারে। তার বোনটা না বাঁচলে সে কি করে বাঁচবে? এই দুনিয়ায় ওই একটা বোন ছাড়া তার কেউ নেই যে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আপনার কথা শুনবো আঙ্কেল, প্লিজ বলুন আমার বোন কোথায়? ইশতিয়াক আহমেদ হেসে বলে, এই শহর ছাড়তে হবে, বাংলাদেশের শেষ প্রান্তে যেতে হবে, নয়তো তোমার বোনের লাশ তোমাকে উপহার দেবো। আমার আবার এরকম উপহার দিতে বেশ ভালো লাগে। সৌম্য দুহাত মুষ্টিবদ্ধ করলো। ইচ্ছে করলো ওই লোকটার গলা কেটে একে লাশ বানিয়ে দিতে। তার কলিজার টুকরো বোনের দিকে হাত বাড়ায়, কিন্তু সৌম্য তার সব রাগ গিলে নিল। রাগ দিয়ে সব হয় না, ক্ষমতা লাগে, যা সৌম্যর নেই। কিন্তু তার সামনে বসা এই লোকটা ক্ষমতা অনেক, সৌম্য জানে। ব্যথিত স্বরে বলে, এই শহর ছেড়ে দিব আঙ্কেল, আপনাকে কথা দিচ্ছি। আপনি আমার বোনটার খোঁজ দিন শুধু। ইশতিয়াক আহমেদ একটি চেক সৌম্যর দিকে বাড়িয়ে দিয়ে বলে, 15 লাখ টাকার চেক, এটা রাখো। সৌম্য অবাক হয়ে বলে, আমার মেয়ের থেকে দূরে থাকবে, তার পারিশ্রমিক। কথাটা শুনে সৌম্য রেগে যায়। শক্ত কণ্ঠে বলে, আমি আপনার মেয়ের থেকে দূরে থাকবো, এর বিনিময়ে 1 পয়সাও লাগবে না। ইরার বাবা হেসে বলে, শুধু এই জন্যই দিচ্ছি না, তোমার বোনকে পেতে চাইলে এই টাকা লাগবে, তোমাকে হেল্প করছি। সৌম্য অবাক হয়ে বলে, কেন? গেলেই বুঝতে পারবে। সৌম্য রেগে বলে, কোনো টাকা লাগবে না, আমার বোনকে কিভাবে আনতে হবে আমি সৌম্য শেখ জানি, আপনি শুধু ঠিকানা বলুন। ইরার বাবা হেসে বলে, বেশ তেজ আছে তোমার, এমন ছেলেকে আমার ভালো লাগে, কিন্তু পকেট ফাঁকা হলে তখন তোমাদের গোনার সময় হয় না। সৌম্য বিদ্রুপ হেসে বলে, আপনাদের মতো নিচু মানসিকতার মানুষ সামান্য কয়টা টাকার জন্য এই সৌম্য শেখে গুনুন তা আমি চাই না, বরং গর্ব করি আপনাদের থেকে দূরে থাকতে পেরে। ইরার বাবা রেগে তাকায় সৌম্যর দিকে, শক্ত করে বলে, তোমার বোনকে পাওয়ার শখ নেই নাকি? সৌম্য নিজেকে শান্ত করে বলে, আমার বোনের খোঁজ দিন, আমি তো বললাম আপনার মেয়ের আশেপাশেও যাব না। ইশতিয়াক আহমেদ দাঁড়িয়ে বলে, 1 সপ্তাহ পর এই ক্যাফেতে একবার আসবে, সেদিন তোমার বোনের খোঁজ পাবে। কয়দিন প্রুফ দাও আমার মেয়ের থেকে দূরত্ব রাখার, দেখি কতটা সফল হও। আমার মন মতো হলে তোমার বোনের খোঁজ পাবে, নয়তো লাশ। কথাটা বলে 15 লাখ টাকার চেক সৌম্যর বুক পকেটে রেখে উল্টো ঘুরে যেতে নিলে সৌম্য ইশতিয়াক আহমেদের সামনে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে চেকটি বের করে ইশতিয়াক আহমেদের পকেটে ঢুকিয়ে হেসে বলে, আমি মধ্যবিত্ত হতে পারি, কিন্তু উচ্চবিত্ত যেমন আপনার মতো লোভী নই। ইশতিয়াক আহমেদ রেগে তাকায়। সৌম্য মৃদু হেসে বলে, বোনের জন্য এতদিন অপেক্ষা করতে পেরেছি, আরও পারবো। আপনার মেয়ে আমার কাছে আসলে অ্যাভয়েডের উপর পিএইচডি করে ছেড়ে দেব, বিনিময়ে 1 সপ্তাহ পর আমি আমার বোনের খোঁজ নিতে এখানে আসছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কথাগুলো বলে সৌম্য জায়গাটি প্রস্থান করে। ইশতিয়াক আহমেদ ভুরু কুঁচকে তাকিয়ে রইল। গত 2 ঘন্টা যাবৎ ইরা সৌম্যর বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। সৌম্যর ঘরে তালা দেওয়া, কাউকে জিজ্ঞেস করলে কেউ বলতে পারে না। এরা রাস্তার এপাশ ওপাশ পায়চারি করলো, হাঁটাহাঁটি করলো, আবার বসে বসে অপেক্ষা করলো। না, সৌম্যর কোনো খবর নেই। এরা সৌম্যর জন্য রাত 10টা পর্যন্ত অপেক্ষা করলো। ফোনে কল দিয়েছে, বারবার ফোন বন্ধ পাচ্ছে। জায়গাটি ফাঁকা হতে শুরু করেছে। একা একটি মেয়ে আর কতক্ষণ এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? কতজন বাঁকা চোখে তাকালো। এরা তবুও দাঁড়িয়ে রইল। আর 1 ঘন্টা অপেক্ষা করলো, কিন্তু সৌম্যর খোঁজ নেই। এরা ঝাপসা চোখে রাস্তার অপর পাশে পুরোনো বাড়িটার দিকে তাকালো। জায়গাটি একদম নির্জন হয়ে গিয়েছে। এরা দীর্ঘশ্বাস ফেলল। এখানে আর থাকা যাবে না, জায়গাটি একদমই সেফ নয়। জায়গায় জায়গায় ছেলেদের আড্ডা বসেছে একটু সময়ের মধ্যে। এরা শেষবার সৌম্যর বাড়িটির দিকে দৃষ্টি রাখে, এরপর উল্টো পথ ধরে। এই শুনশান রাস্তাটি থেকে বের হতে হবে তার। পিছন থেকে পায়ের শব্দ পেয়ে এরা একবার পিছন ফিরল। ঢুলতে ঢুলতে কয়েকজন তার দিকেই আসছে। এরা ভয় পেয়ে দৌড়ে দেয়। দৌড়াতে দৌড়াতে মেইন রাস্তায় এসে ওঠে।
পিছনে তাকিয়ে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এগিয়ে গিয়ে একটি বিকাশের দোকানে গিয়ে অ্যাকাউন্ট থেকে প্রায় 10,000-এর মতো টাকা ওঠায়। এরপর আশেপাশ খুঁজে একটি হোটেল পেলে এক রাতের জন্য একটি রুম ভাড়া নেয়। উদ্দেশ্য কালকে সকাল আবারও সৌম্যর খোঁজে আসবে। হয়তো আজ কোনো পরিচিত বাড়ি গিয়েছে। তবুও চিনতে হয়। তার বিয়ে হয়েছে ভেবে সৌম্য খুব কষ্ট পাচ্ছে, ইরা জানে। ইরা চাতক পাখির মতো মেইন রাস্তার ধারে কতক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু সৌম্য যে নেই। ঝাপসা চোখ জোড়া মুছে ভেতরে চলে যায়। ইশতিয়াক আহমেদ বাড়ি ফিরলে ইরার মম হন্তদন্ত হয়ে এসে বলে, আমার মেয়ে কোথায় বলুন? কি করেছেন ওকে? আপনার পছন্দের ছেলের সাথে বেরিয়ে গেল, আর ফিরল না কেন? রাত তো অনেক হলো। ইশতিয়াক আহমেদ বিরক্তি হয়ে বলে, মেয়ের জন্য চিন্তা বাদ দিয়ে রিয়াদের জন্য চিন্তা করো। ঘাড়ে চাকু বসিয়ে দিয়েছে তোমার মেয়ে, বাঁচবে কিনা সন্দেহ। তোমার মেয়ে এত তেজ কোথায় পেয়েছে? ইরার মা সাধারণত স্বামীর মুখের উপর কথা বলে না, ভীষণ শান্তশিষ্ট স্বভাবের সে, কিন্তু মেয়েটার তার উল্টো। আজ তিনি একেবারে চুপ না থেকে বললেন, আপনার তেজ আপনার মেয়ে পেয়েছে, এটা তো সবাই জানে। বউয়ের মুখে সঠিক জবাব পেয়ে ইশতিয়াক আহমেদ দাঁত কিরমির করলো। ইরার মা মৃদু স্বরে বলে, ইরা কোথায়? ও বাড়ি আসবে না? ইশতিয়াক আহমেদ গম্ভীর গলায় বলে, আসবে, সপ্তাহখানেক সময় গেলে এমনি আসবে। কিন্তু এখনো কোথায়? এত রাতে একা একটা মেয়ে কোথায় আছে? আছে হয়তো কোনো হোটেলে, অ্যাকাউন্টে অলরেডি টাকা নেই। আমার মেয়ে তোমার মতো গাধা নাকি? ইরার মা চুপ হয়ে গেল। মায়ের মন কি মানে? চিন্তা তো লেগেই থাকে। রাত তখন 12টার কাছাকাছি। সন্ধ্যা বাড়ি থেকে বেরিয়ে আসে। তার ঘরের ভেতর ছটফট লাগে। আজ অনেকদিন পর সে অনেক বেশি কেঁদেছে। যদিও বাইরে একটু ভয় ভয় লাগছে, তবুও বেরিয়েছে। আকাশদের বাড়ি থেকে বেরোলে বাড়ির বর্ডারের মাঝে বেশ বড়সড় একটি সুইমিং পুল আছে। সন্ধ্যা এগিয়ে গিয়ে সুইমিং পুলের পাশে বসে। মিটি মিটি আলো আসছে এদিকে। সন্ধ্যা মলিন মুখে টলমলে পানির দিকে চেয়ে আছে। আকাশ বাগানে এসে ব্যবসার জন্য কলে কথা বলছিল, খুব সিরিয়াস মোডে, উদাম শরীর, পরনে কালো রঙের ট্রাউজার। ডান হাত পকেটে ঢুকিয়ে বা হাতে ফোন কানে নিয়ে হাঁটতে হাঁটতে কথা বলছিল। হঠাৎই পায়ের সাথে কিছুর ধাক্কা লাগে। আকাশ দ্রুত বাম দিকে ঘাড় ঘুরিয়ে তাকালে দেখলো সুইমিং পুলের মাঝের দিকে যেন কিছু ছটফট করছে। আকাশ দ্রুত কল কেটে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাক করলে সন্ধ্যাকে সুইমিং পুলের মাঝে হাবুডুবু খেতে দেখে বিস্ময় চোখে তাকায়। সন্ধ্যা 2 হাত চুলে বাঁচতে চায়, নিঃশব্দে হাত বাড়িয়ে বাঁচতে চায়। সৌম্য ভাইয়ার কথা মনে পড়লো, আকাশের কথাও মনে পড়লো। একজন খুব আপন যে তার কাছে আসে না, আর একজন নামে আপন তবুও কেউ একজন বাঁচাতে আসে না কেন তাকে? আকাশ ফ্ল্যাশ লাইট অন করে সুইমিং পুলে নামতে যেতে চেয়েও থেমে যায়। এই মেয়ে তাকে মেয়ে লোভী বলেছিল, ভাবা যায়? এর জন্য সে ঠিক করে কাজই করতে পারেনি এতক্ষণ। মানুষের হাসি ভালো লাগতেই পারে, তাই বলে তাকে পুরো নারী লোভী বানিয়ে দেবে? বিড়বিড় করলো, বেয়াদব মেয়ে। এখন সে বাঁচাতে গেলে আবার বলবে নারী দেহ লোভী। তার এসব শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই। যা ইচ্ছে হোক এর, একা একাই বাঁচুক। হঠাৎই দৌড়ের শব্দ পেয়ে আকাশ ডান দিকে তাকালে দেখলো অরুণ দৌড়ে আসছে আর বলছে, ছুঁইটি ভয় পেও না, আমি এসে গেছি, এই তো এসে গেছি। আকাশ ভুরু কুচকে চেয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটি এখনো ছটফট করছে। আকাশ আবারও অরুণের দিকে তাকালো। যখন বুঝলো অরুণ সন্ধ্যাকে বাঁচাতে যাচ্ছে, এরপর সে সন্ধ্যাকে ধরবে, ব্যাপারটা ঠিক হজম হলো না তার। মেজাজটা চরম লেভেলে খারাপ হলো। আবার সন্ধ্যার দিকে তাকিয়ে ঢোক গেল। হায় হায়, মেয়েটি তো মরে যাবে। নিজেই নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। হাতের ফোন ছুঁড়ে ফেলে অরুণের দিকে একবার তাকালো। আশেপাশে কিছু খুঁজলো। লাঠি জাতীয় কিছু পেয়ে অরুণের হাঁটু বরাবর ছুঁড়ে মারলো। অরুণ থেমে যায়। আকাশ ডেকে বলে, যদি আর এক পা এসেছিস তোর পা দুটো কেটে মমি বানিয়ে রাখবো। কথাটা বলেই সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দ্রুত সন্ধ্যার দিকে এগিয়ে যায়। দু হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে উঁচু করে ধরে। সন্ধ্যা আকাশকে ঢাল হিসেবে পেয়ে 2 হাতে আকাশকে আঁকড়ে ধরে সমানে কাশতে থাকে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে। একটু পর কাশি থামলেও সন্ধ্যা জোরে জোরে হাঁপায়। আকাশ সন্ধ্যার ডান গালে হাত রেখে মৃদু স্বরে বলে, ঠিক আছো?